গত ১ বছর বাসা ছেড়ে দূরে থাকার কারণে অনেক কিছুই পাল্টে গেছে। আবার অনেক কিছুই আমার সামনে হলেও আমি সেটা নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পাইনি। ৬ মাস আগে আপুর বিয়েটা হয়েছে। এত ভালো যে বোনটাকে বাসি, সেই বোনটার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পাইনি। সেজন্য খুব বেশি খারাপ লাগছিল। আপু বারবার আমাকে বলেছে যেন এইসব বিষয় নিয়ে মনটা না খারাপ করি, কিন্তু তারপরেও একটা মাত্র বোন, তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই আব্বু তার বন্ধুর রিলেটিভের ছেলের সাথে আপুর বিয়েটা ঠিক করে দেয়। অবশ্য আপুর কথাতেই গত ১ বছর আগে আমাকে দেশের বাইরে যেতে হয়েছিল ব্যবসায়ের কাজে। জানতাম না বাইরে যাওয়ার পরে আপুর বিয়েটা ঠিক করে দেবে আর আপু বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু আপু বলছিল আমি দেশে আসার পরে যেন বিয়েটা দেয়। এই জন্য বোনটা কান্নাকাটি করছিল যে আমি দেশে না আসা পর্যন্ত বিয়ে করবে না নাকি, কিন্তু পাত্রপক্ষ বেশি দেরি করতে চায়নি। সেজন্য আমিও আব্বুর কথা মতো আপুকে বুঝিয়েছিলাম। দেশে এসেই ওর সাথে দেখা করবে বলেছিলাম। বিয়ের পর কেটে গেল আরও ৬টা মাস, কিন্তু এই ৬টা মাস প্রত্যেকটা দিন আপু ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছে যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসি। অন্যদিকে আপুর বিয়েটা কেন আব্বু আমাকে না জানিয়ে ঠিক করে দিল, আর আমি বাসায় আসার আগে বিয়েটা দিয়ে ফেললো, সেজন্য খুব রাগ হচ্ছিল ভদ্রলোকের ওপর। এ অবধি কোনো রাগ হয়নি, তবে একমাত্র বোনের বিয়েটা দেখতে পারলাম না বলে খুব বেশি খারাপ লেগেছিল। সেদিন নিজেও অনেক কেঁদেছিলাম। বারবার মনে হয়েছিল সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেশে ফিরে যায়, কিন্তু আমার এখানে থাকাটা খুব বেশি জরুরি ছিল, তাই আব্বুর কথাতে এখানে থাকতে বাধ্য হয়েছিলাম। আম্মু বুঝিয়েছিল আমাকে, কিন্তু একটা চাপা রাগ কাজ করছিল ভদ্রলোকের ওপর, সেটা কাউকে বুঝতে দিইনি। তবে ফোন দিলে তেমন করে কথা বলতাম না। ১ বছরের কাজটা যখন 10 মাসে শেষ হয়ে যায় তখন চলে আসার জন্য আব্বু বলছিল, কিন্তু আমি রাগ করে গত 2 মাস যাবৎ আসিনি। তারপর আম্মু যখন জানতে পারলো আমার কাজ শেষ হয়ে গেছে, শুধু আব্বুর উপর রাগ করে দেশে আসি না, তখন আম্মু কান্নাকাটি করে বলল যেন দেশে ফিরে আসি। এরপর থেকে আব্বু আর আমার ওপর কোনো জোর খাটাবে না। তারপর আর কি, গত 2 দিন আগে বাসায় এসেছি। আপু জানার পর আমি তার বাসা থেকে কেন আসিনি সেটা বলেই কান্নাকাটি করছিল, আর আজকে সকাল থেকে তো ফোনটা রিসিভ করছিল না। শেষে আম্মুর থেকে ঠিকানা নিয়ে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে ভদ্রমহিলাকে একবার কল করলেও রিসিভ করলো না। কলিং বেল দিতেই কেউ একজন এসে দরজা খুলে দিল। ভদ্রমহিলা আমাকে দেখে চিনতে তো পারল না, মনে হলো যে এটা আপুর শাশুড়ি। সাথে সাথে আমি বলতে আরম্ভ করলাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? জি আন্টি, আমি ঈশান, মানে আফজাল সাহেব আছেন না, আমি ওনার ছেলে। আমার জানা মতে এটা আরাব চৌধুরী অর্থাৎ আঙ্কেলের বাসা। ওনার ছেলের সাথে আপুর বিয়ে হয়েছে। বলো কি? আসো আসো, ভিতরে আসো। তোমাকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ইটস ওকে আন্টি, আপুকে একটু ডেকে দিন না। আপুকে ডেকে দিব, পুরো পরিবারকে ডাকবো, তুমি আসো, ভিতরে আসো। তুমি বাইরে দাঁড়িয়ে থাকলে তোমার আঙ্কেল কতটা রাগ করবে জানো? এরই মাঝে কোথা থেকে যেন আব্বুর কণ্ঠ শোনা গেল। কোনো একটা রুম থেকে ভদ্রমহিলা বেরিয়ে আসতে আসতে বলল, কে এসেছে আম্মু? বাইরে এসে দেখো মামনি, কে এসেছে। ঈশান। আব্বুর রিয়াকশন দেখার জন্য দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছিল না। আব্বু কিছুটা এগিয়ে আসতেই দূর থেকে ঈশানকে দেখেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ঈশান আপু বলে ডাক দিতেই ইশরাত দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাইয়া? ঈশানও বোনটাকে আগলে নিয়ে মাথায় একটু চুমু দিল। ভাই বোনের এমন ভালোবাসা দেখে এবার আপুর শাশুড়ি ভিতরের দিকে চলে গেল। তখন ঈশান আপুকে জড়িয়ে ধরে হাজারটা কথা বলল, কিন্তু আপু ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এরই মাঝখানে রুম থেকে কে কে বলে বেরিয়ে আসলো। ঈশান সেদিকে ফিরতেই দেখলো একটা হ্যান্ডসাম দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে দেখে ঈশান চিনতে ভুল করলো না যে এটাই ওর দুলাভাই। ঈশান এবার আপুকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে এবার ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর দুলাভাইয়ের দিকে হাত এগিয়ে দিয়ে বলতে লাগলো, দুলাভাই, আমি আপনার একমাত্র শালা। ঈশান কথাটা বলেই দুলাভাইয়ের সাথে হ্যান্ডশেক করার আগেই আপুর হাজব্যান্ড ওকে জড়িয়ে ধরলো। তখন দুলাভাই বলতে লাগলো, একমাত্র শ্যালক আমার, আর আমি কিনা তোমাকে চিনবো না? আর তোমার আপু তো রোজ তোমার কথা বলে, হাজারটা কথা বলবে, ভাই এই করবে, ভাই ওই করবে।
যতক্ষণ আমি বাসাতে থাকবো ততক্ষণ তোমার কথা বলবে। এবার ঈশান দুলাভাইকে ছেড়ে দিয়ে দুলাভাইয়ের হাত ধরে বলতে লাগলো, তার মানে আপু আপনাকে আমার কথা বলে বলে বিরক্ত করে, তাই না? মোটেও না, যাকে ভালোবাসতে পেরেছি তার সাথে যুক্ত সব কিছুকেই যে ভালোবাসতে হবে আমায়। ঈশান আপুর দিকে তাকালো। এবার আপু দুলাভাইয়ের কথাতে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলেছে। এবার ঈশান পাশে থাকা দুলাভাই শ্বশুরের দিকে তাকালো। তারপর ভদ্রলোকের সাথে কুশল বিনিময় করে নিতেই আপু ওকে টেনে হিঁচড়ে ডাইনিংয়ে এসে বসিয়ে দিল। তারপর দৌড়ে গেল কিচেনের দিকে। তখন ঈশান বলতে লাগলো, আপু আমার কিছু লাগবে না, তুমি আমার পাশে এসে বসোই না। কতদিন তোমার সাথে একটু ঝামেলা করি না, মন ভরে একটু কথাও বলতে দেবে না তোমার সাথে? আসছি ভাইয়া, তুই তোর দুলাভাইয়ের সাথে কথা বল, আমি এক্ষুনি চলে আসবো। ঈশান খেয়াল করলো দুলাভাই বেশ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে। তখন ঈশান বলতে লাগলো, ভাইয়া কখনো যদি আমার বোন ভুলেও কোনো অন্যায় করে ফেলে তাহলে ওকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। জানেন তো আব্বুর প্রথম সন্তান ছিল বোন, তাই ওকে কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। আমি বাসা থেকে চলে যাওয়ার পরই আপুর বিয়েটা হয়ে গেল। সেদিন আমারও বেশ কষ্ট হয়েছে আপুকে এমন করে ছাড়তে। সব হয়েছে তোর এই বজ্জা দুলাভাইয়ের জন্য। ভদ্রলোককে বারবার বলেছিলাম এত তাড়াতাড়ি বিয়েটা না করি, কিন্তু তুই দেশে আয়, তারপর না হয় বিয়েটা হোক। কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। এই কথা তোমার আপু সে 6 মাস থেকে বলে আসছে জানো। তো বলবে না, আমার একমাত্র ভাইকে রেখেই বিয়েটা করে ফেলেছি। আপনার সাথে এরকম কিছু হলে আপনি মানতে পারতেন কখনো? ঠিক আছে বাবা, এইসব তর্ক বিতর্ক আর যুক্তিযুক্ত কথা এবার রাখো। তোমার ভাই যখন একবার চলে এসেছে তাহলে ওকে আমাদের বাড়িতেই 6 মাসে রেখে দাও। রাখবোই তো, আমার একমাত্র ভাইকে রাখবো না? আপনি বললেও রাখবো, না বললেও রাখবো। আমি কি বারণ করেছি নাকি? হ্যাঁ শালাবাবু, তোমাকে কিন্তু কয়েকদিন অন্তত এখানে থাকতেই হবে। তোমার সাথে জমিয়ে আড্ডা গল্প হবে, তারপর এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা করবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবু কি আমাকে যেতে দিবে ভেবেছেন আপনি? ঈশান কথাটা বলেই আপুর হাত ধরে টেনে পাশে বসাতেই আপুর একটা হাত জড়িয়ে ধরতেই ঈশান আপুর মাথায় হাত বোলাতে লাগলো। এবার দুলাভাই একটা আপেলের টুকরো মুখে দিয়ে বলতে আরম্ভ করলো, তোর শালাবাবু বয়স তো হলো, এবার বিয়েটা অন্তত করে নাও। বোনের বিয়ে আগে দিবে বলে এতদিন যাবৎ বিয়ে করনি। আমি তো শ্বশুর মশাই থেকে সব কথা শুনেছি। তোমার আপু সে একই কথা বলল। এখন তো আপুর বিয়েটা হয়ে গেছে, আমাদের বলো কোনো পছন্দ থাকলে কিংবা কোনো রিলেশন থাকলে আমরা গিয়ে কথা বলি। আমাদের বিয়েতে তুমি থাকতে পারো নি, আমি না হয় তোমার বিয়েটার দায়িত্ব নিয়ে দিই, কি বলো? না 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 দুলাভাই, এইসব প্রেম ভালোবাসা আমার মোটেও পছন্দ না। আমি এগুলো বিশ্বাস করি না, সেজন্য এসবের মধ্যে কখনো জড়ানো হয়নি। ভেবেছি আব্বু আম্মুর পছন্দে বিয়ে করে নেব, তাই এগুলো নিয়ে ভাবা হয়নি দুলাভাই। সবাই এইসব কথা বলে, কিন্তু পরবর্তীতে তাদের প্রেম ভালোবাসার খবরটা ঠিকই পরিবারের মানুষ জানতে পারে। আজ নয়তো বা কাল তোমারটাও জানতে পারবে। শোনেন, আমার ভাই কি আপনার মতো নাকি যে এদিকে ওদিকে প্রেম করে বেরিয়েছে? শেষে ভালো সাজার জন্য আব্বু আম্মুর পছন্দে বিয়ে করে নিয়েছে। আচ্ছা, আজ বাদে কাল যখন সবটা জানতে পারবে তখন এসব কথা কোথায় থাকে দেখে নিব। দুলাভাই এসব নিয়ে ঝামেলা করবেন না তো। আমার সত্যিই কাউকে পছন্দ নেই। আপনাদের যদি মনে হয় বিয়ের বয়স হয়েছে তাহলে আব্বুর সাথে কথা বলুন। আমি নিজের বিয়ের জন্য কি করে আব্বু আম্মুর কাছে বিয়ের কথা বলবো? পুরুষ মানুষ হলে যে লজ্জা শরমের মাথাকে বিয়ের কথাটা ঠ্যাং ঠ্যাং করতে করতে সবাইকে জানিয়ে বেড়াতে হবে তেমনটা তো নয়, বলেন? যাই হোক, অনেকদিন বাদে দেশে এসেছ, কিছুদিন রেস্ট নাও, তারপরে না হয় সময় সুযোগ বুঝে আমি শ্বশুর মশাইয়ের সাথে কথা বলবো। আর এর মাঝে যদি কাউকে পছন্দ হয় সেটা আমাদের না জানাতে পারলেও আপুকে জানিয়েও আমরা তাদের সাথে কথা বলবো। অবশ্যই দুলাভাই বলবো। ইসরাত, তোমার ভাইকে একটা রুম দেখিয়ে দাও, এসেছে থেকে আমাদের সাথে কথা বলছে। এখন একটু রেস্ট নিক, রাতে না হয় জমিয়ে আড্ডা দেওয়া হবে। আপু ঈশানের হাত ধরে ওকে একটা রুমে এনে তারপর ব্যাগটা একটা জায়গায় রেখে দিয়ে বলল, ভাই তুই রেস্ট নে, আর বল দুপুরে কি খাবি? আমি তোর জন্য রান্না করছি। এত তাড়াহুড়ো করতে হবে না আপু, তোমরা যা খাবে দুপুরে আমার জন্য তাই রান্না করলেই হবে। সেটা বললে কি হয়? আমার বিয়ের এতদিন পর আমার শ্বশুর বাড়িতে এসেছিস, কিছু করতে হবে না বললে আমি তো শুনবো না। ওকে, তুমি যখন শুনবে না তাহলে যা ইচ্ছে তাই করো।
তোমার হাতে যে কোনো রান্নায় আমি খেতে পারবো। আপু চলে যেতেই ঈশান ফ্রেশ হয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া করে আপুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। আম্মুকে কল দিয়ে এ বাসায় সবার আতিথেয়তার কথা জানালো। তারপরে একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে জানে না। তারপর যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলো কেউ একজন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ও মা, এ কি? ও কি স্বপ্ন দেখছে নাকি? বিষয়টা ভেবে যখনই চাদরের ভিতর থেকে মাথাটা বের করলো, চোখ মেলে তাকিয়ে সামনে যা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যখন বুঝতে পারলো কেউ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, তখন সামনের দিকে তাকিয়ে দেখলো এক ভদ্রমহিলা ওকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে আরামসে ঘুমোচ্ছে। ঈশান ভাবতেও পারেনি এমন কিছু দেখবে। এবার যখনই মনে হতে লাগলো ভদ্রমহিলার গা থেকে একটা মাতাল করা স্মেল আসছে আর এটা সত্যি, তখন ঈশান মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলেই মেয়েটা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবার ঈশান ঘটনাটা অন্যদিকে চলে যাচ্ছে ভেবে মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলো। অসম্ভব রকমের আদুরে লাগছে মেয়েটাকে এত কাছ থেকে দেখতে। আর ঘুমের মাঝে যে কোনো মেয়েকে এত সুন্দর লাগে ঈশান সেটা কখনো কল্পনা করেনি। ও তো আপুর বাসাতে ছিল। বিষয়টা যখনই মনে হলো তখনই একটা চিৎকার দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে নিল। সাথে সাথে মেয়েটার ঘুম ভেঙে গেল। এবার ঈশান বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই মেয়েটা উঠে বসলো। ঈশানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা চিৎকার দিয়ে উঠল। দুজনের এরকম চিৎকারে এবার রুমের মধ্যে দুলা ভাইয়ের আপু এসে প্রবেশ করলো। ঈশান আর ওই মেয়েটাকে দুজনের দিকে তাকিয়ে থাকতে দেখে আবার দুলা ভাই প্রশ্ন করলো, কি হয়েছে? তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আর মিশমি, তুই এখানে ওর রুমে কি করছিস? আর ঈশান এখানে কেন? এই বজ্জাত ছেলেটা কোথা থেকে এলো ভাইয়া? নিশ্চয়ই চোর। ধরো, এটাকে এক্ষুনি পুলিশে দিতে হবে। ফুয়াদ্দা কথা আপু, এই মেয়েটা কি কি বলছে? আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, আর এখন কিনা বলছে আমি এই রুমে কি করছি, তার উপর এখন কিনা পুলিশে দিতে চাইছে। আপু, এই ভদ্রমহিলা কী সব কথা বলছে? আপু, উনি কী সব বলছে? এই যে মিস্টার, আপনার সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? একদম কিন্তু আপনার খবর করে ছাড়বো। একে তো আমার রুমে এসে শুয়েছেন, তার উপরে আবার মিথ্যে কথা বলছেন যে আমি আপনাকে জড়িয়ে ধরে শুয়েছি। আপু, এই মহিলা কী সব বলছে? ভাইয়া, আমাকে বলতে দে। আপু, তুমি একটু শান্ত হও। তোমার কোথাও ভুল হচ্ছে। ও চোরটোর কেউ নয়, ও আমার ভাই। তাছাড়া ওকে আমি এই রুমে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এই রুমে কেন? আজীব ভাবি, এটা যে আমার রুম আপনি জানেন না, তাহলে আপনার ভাইকে কেন এরকম করতে থাকতে দিলেন? তুমি ওনার রুমে আমাকে থাকতে দিয়েছো মানে? উনি তো নিজে থেকে এসে অন্ধের মতো কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, আর এখন কিনা এসে এরকম নাটক করছে। উনি সবটা জানতেন, সব জেনে শুনে এরকম কিছু করেছে। ভাইয়া, বোন, আমার কথা শোন। বাসায় আসা মেহমানের সামনে এরকম সিন ক্রিয়েট করতে হয় না। তোদের দুজনেরই ভুল হয়েছে, আর আমি মনে করি ঈশানের কোনো ভুল নেই। তোর ভাবি ওকে এখানে থাকতে দিয়েছিল, আর তারপরেই তুই তো ভুল করে এসে ওকে... তোমরা কি বলতে চাইছো? আমি ভুল করে রুমে এসে শুয়েছিলাম। উনি আমার রুমে কেন এসেছিল? মানে কি আপু, উনি আমার সাথে রীতিমতো সিন ক্রিয়েট করছে, আর বাসায় এসেছি বলে উনি ইনসাল্ট করছে। এরকম করে কিন্তু আপনি বলতে পারেন না আমাকে। আপনার যদি এতই বাসায় আসা মেহমানদের নিয়ে সমস্যা, তাহলে বাসায় আসতে বারণ করে দেবেন। ঈশান, আমার কথা শোনো। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য এরকম করে দুজন ঝামেলা করতে পারো না। বোন, তুই একটু শান্ত হ আর রুম থেকে বের হ। এই রুমটাতে তোর ভাবি ওকে থাকতে দিয়েছে, আর তুই এখানে কাউকে না বলেই এসে রুমে ঢুকেছিস। তাহলে কি একটাবার খেয়াল করিসনি? এখনই সব দোষ আমার হচ্ছে, তাই না ভাইয়া? আমার রুমে আমি আসবো, আবার কারো থেকে পারমিশন নিতে হবে কেন? আমি ভাবতেও পারছি না যে তোমরা এইসব কথা কেন বলছো। আপু, আমার কথাটা শোনো। আমার ভুল হয়েছে, তার জন্য তুমি আমার ভাইয়ের সামনে এরকম সব কথা বলতে পারো না। আমার অন্যায়ের জন্য তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো, কিন্তু ভাইকে কিছু বলো না। ও আজকেই ফার্স্ট আমাদের বাসায় এসেছে। তুমি এমন করে কথা বলো না প্লিজ। তাহলে কিভাবে কথা বলবো ভাবি? তোমার আমার রুমে কেন থাকতে দিয়েছো তুমি? কারোর রুমে থাকতে গেলে তার পারমিশন নিতে হয়, তুমি সেটা জানো না? ব্যাস, আর একটা কথাও শুনতে চায় না। বাসায় এসেছি বলে এরকম করে অপমান করবেন উনি? নিজে ভুল করে আবার নিজেই অন্যকে দোষ দিচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের ভুলটা দেখতে পায় না,
আমি না হয় আপুর কথাতে ভুল করে এখানে এসেছিলাম, কিন্তু আপনার কি চোখ নেই? চোখ কপালে রেখে এসে এখানে শুয়েছিলেন। যাই হোক, দোষটা আমার আপু, তার জন্য আমি মাপ চাইছি। আর হ্যাঁ আপু, তুমি যদি আগে বলতে যে তোমার বাসার সবার বিহেভটা ভালো, শুধু তোমার ননদের বিহেভটা এত বেশি বাজে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। ননদের এরকম অনাকাঙ্ক্ষিত রাগ আর চিল্লাচিল্লিতে আপু যে অনেকটা কষ্ট পেয়েছে সেটা ঈশানের বুঝতে বাকি নেই। তারপরও ভাইয়ের সামনে এরকম না করার জন্য বারবার রিকোয়েস্ট করছিল, কিন্তু নিজের বোনের সামান্য একটা কাজের জন্য এত সব কথা শোনাবে বাসায় আসা মেহমানকে, সেটাই মানতে পারল না ঈশান। তাই এত সব কথা বলল। ঈশান এবার ফোনটা হাতে নিল। তারপর যখনই ব্যাগটা হাতে নিতে যাবে তখনই আপু ওর হাত ধরে বলতে লাগলো, কি করছিস ভাই? তুই কোথা যাচ্ছিস? আর ব্যাগ হাতে নিচ্ছিস কেন? যেখানে বাসায় আসা মেহমানকে সম্মান করা তো দূরে থাক, তার সাথে কিভাবে কথা বলতে হয় উনি সেটাও জানে না। তার উপর এত অপমান করলো, তোমাকে পর্যন্ত কথা শোনালো, সেখানে আর এক মুহূর্তও না। আমি জানতাম না আপু যে তোমাদের বাড়িতে এরকম একটা বদমেজাজি মেয়ে আছে, তাহলে কখনই আসতাম না। আমার তো এখন মনে হচ্ছে ওনার যখন যা মনে হয় উনি তখন তাই করে। উনি তোমার সাথে কতটা রুড বিহেভ করে সেটা ওনার কথা দিয়ে আজকে বুঝতে পারলাম। ঈশান, আমার কথা শোনো। আমার বোন ভুল করেছে, তার জন্য আমি তোমাকে সরি বলছি। দয়া করে বাসা থেকে চলে যেও না, তাহলে নিজের কাছে অনেক বেশি ছোট মনে হবে নিজেকে। প্রথমবার বাসায় এসে যদি এরকম একটা অনাকাঙ্ক্ষিত কারণে চলে যাও, তাহলে খুব বেশি খারাপ লাগবে আমার। প্লিজ ভাই, তুমি একটু শান্ত হও, আমি বোনকে বুঝিয়ে বলছি। উনি কোনো ছোট বাচ্চা নয় দোলা ভাই, যে ওনাকে বুঝিয়ে বলতে হবে। এত বড় একটা মেয়ে হয়ে নিজে ভুল করে তার উপর সেই দোষ অন্যর ঘাড়ে চাপাচ্ছে। আমার বোনকে এতগুলো কথা বললো আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আমার তো এখন মনে হচ্ছে আপনার বাড়িতে আমার আপু খুব বেশি ভালো নেই। ঈশান রুম থেকে ব্যাগ নিয়ে বের হতে গেলে আপু এবার কেঁদে ফেলল আর ভাইকে আটকানোর চেষ্টা করে বলল, ভাই, দয়া করে তুই যাস না এখান থেকে। এখান থেকে চলে গেলে তোর দুলাভাই ছোট হয়ে যাবে। আমার খুব কষ্ট হবে, খুব বেশি খারাপ লাগবে। তুই প্লিজ দয়া করে এখান থেকে যাস না। আমার কথাটা শোন, আজকের রাতটা অন্তত থেকে যা। আমি তোকে কথা দিচ্ছি, এরপর থেকে আর কখনো তোকে এই বাসাতে আসতে হবে বলবো না। অন্যদিকে যে ভদ্রমহিলা ঈশানকে এত কথা বলল সে নিজের কাজেই তবদা খেয়ে সেখানেই বসে আছে। ছেলেটাকে এসব কথা বলতে গিয়ে এত বড় একটা সিন ক্রিয়েট করে ফেলবে সেটা ভাবতেই পারেনি হয়তো। আর এটা যে ওর ভাইয়ের শালা সেটা ওর মাথাতেই আসেনি। নিজে ভুল করে এখন বুঝতে পারছে যে কি একটা কাজ করেছে। ভাবির সাথেও এমন করে বলল, তার ভাইয়ের সাথে তো এত সব কথা কাটাকাটি করলো, যার জন্য এখন অপমানিত বোধ করে ছেলেটা রাগ করে চলে যাচ্ছে। অন্যদিকে ঈশানের দুলা ভাই ওদের পিছন পিছন বাহিরে আসলো। এরই মাঝখানে ওদের চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে আপুর শ্বশুর শাশুড়ি চলে আসলো। তারপর এসে ঈশানের সামনে দাঁড়ালো আর আপুর শ্বশুর জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা? তোমার ভাই এরকম রাগ করে কোথায় যাচ্ছে? আর তুমি কান্নাকাটি করছো কেন? কিছু হয়নি আব্বু, এমনিতেই ভাই আমার উপর রাগ করেছে, তাই এখান থেকে চলে যাচ্ছিল। আর কত লোকাবে আমার বোনের কার্যকলাপ? মেশমি দিন দিন এত বদমেজাজি হয়ে গেছে, সেটা তুমি একবার বলো। আব্বু, তোমার মেয়ে আজকে আমার ইসরাতের ভাইকে অপমান করেছে, এমনকি তোমাদের বৌমাকেও এত সব কথা শুনিয়েছে। কি হয়েছিল সেটা তো বলবে, তা না করে এত সব কথা পেঁচাচ্ছ কেন? কিছু হয়নি আম্মু, তোমরা শুধু শুধু এত টেনশন করো না। কিছু হয়নি, আমি বলছি তো। আর একটা বাজে কথা বলবে না, চুপ করে থাকো তুমি। তোমার জন্য এই মেয়েটা বারবার পার পেয়ে যায়। কি হয়েছে বলো তো সাফিন? তোমার বোন আবার কি করেছে? আর বাবা, তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। আমার মেয়ে কোনো ভুল করলে তার জন্য আমি ওকে শাস্তি দিব। তারপরও এই সন্ধ্যাবেলায় তুমি বাসা থেকে বের হয়ে যেও না, আমার কথা শোনো। না না আঙ্কেল, যেখানে আমার বোন আর আমার অসম্মান হয়েছে সেখানে আর এক মুহূর্তও না। আমার কথাটা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আমার বোনের সাথে উনি যে বিহেভটা করলেন, তারপর এখানে থাকার মতো ইচ্ছেটাই আমার হচ্ছে না। আপনারা আমাকে আটকাবেন না। এবার আপুর শ্বশুর ঈশানের একটা হাত ধরল। ঈশান ভদ্রলোকের এমন কাজে আর ওনাকে কিছু বলতে পারল না। ভদ্রলোক ওর হাত ধরে রিকোয়েস্ট করতেই ঈশান কিছুটা শান্ত হলো। আপুকে কেঁদেই যাচ্ছে ভাইকে জড়িয়ে ধরে। এবার দুলা ভাই বলতে লাগলো,
আব্বু তোমাদের বৌমা তার ভাইকে মিশমির রুমে থাকতে দিয়েছিল। মিশমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল, সেই জন্য ভেবেছিল যে কয়েকটা দিন থেকেই ছেলেটা চলে যাবে, তাই ওকে রুমটা দিয়েছিল। কিন্তু কে জানতো আজকে তোমাদের মেয়ে ফিরে আসবে আর কাউকে না বলে রুমে গিয়ে শুয়ে পড়বে। ঈশান ওখানে রেস্ট নিচ্ছিল, তোমার মেয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়েছিল। দুজনকে দেখেই চিৎকার করে ওঠে। তারপর তোমার মেয়ে এক গাদা কথা শোনালো ওদের দুই ভাই বোনকে। এখন তুমি এর কি বিচার করবে বলো? আমার নিচের মাথা কাটা যাচ্ছে আজকে তোমাদের মেয়ের জন্য। বাসায় আসা গেস্টের সাথে কিনা তোমার মেয়ে এরকম বিহেভ করলো। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে ঈশানের দিকে তাকিয়ে থেকে ওকে জোর করে সোফায় বসালো। ঈশান এখনও রেগে আছে। আপু ওর একটা হাত জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। ঈশান আপুর চোখের পানি মুছিয়ে দিয়ে তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরই মাঝখানে আপু শাশুড়ি গিয়ে তার মেয়েকে ডেকে এনে ডাইনিংয়ে এনে দাঁড় করালো। সবাই বসে আছে আর ভদ্রমহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিজেও এরকম একটা কাজ করে যখন বুঝতে পারলো তখন বাসার সবাই রেগে গেছে, ভাবিকে কষ্ট দিয়ে ফেলেছে। তার উপর তার ভাই আজকে মেহমান হয়ে এসেছে আর তাকেই কিনা এত সব কথা শোনালো। এবার ভদ্রমহিলার বাবা তাকে হাজারটা বকাঝকা করলো। তখন উনি মাথা নিচু করে বললেন, আব্বু আমি বুঝতে পারিনি হুটহাট এরকম করে ফেলবো। আসলে ওনাকে প্রথমবার দেখলাম তাই এরকম একটা সিনক্রেট করে ফেলেছি। হুটহাট করে নিজের রুমে কাউকে দেখে তার উপরে এরকম একটা পরিস্থিতিতে পড়তেই এমনটা করে ফেলেছি। এর জন্য তোমার ভাবিকে এত কথা শুনিয়েছো? বৌমা জানতো তুমি বাসাতে নেই, সেজন্যই ওই রুমে দিয়েছিল। বাসায় আসা মেহমানের সাথে এত সব বাজে বিহেভ করলে তুমি এখন যদি ছেলেটা বাসায় গিয়ে সব বলে দেয়, ওদের সামনে আমাদের মান সম্মান থাকবে? মান সম্মানটা এমনিতেও তোমার মেয়ে আর রাখেনি। বিয়ের সময় ইসরাতের ভাই ছিল না বলে ও কান্নাকাটি করে আজকে ভাইটাকে বাসায় রেখেছে। আর আজকে কিনা তোমার মেয়ে এরকম একটা কাণ্ড ঘটালো। এরপর শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখটা আমার তোমার মেয়ে রাখলো না। আব্বু এই মেয়েকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো। যত তাড়াতাড়ি বিদায় করবে তত তাড়াতাড়ি সম্মান বেঁচে যাবে, না হলে সম্মানের ছিটে ফোটাও আর বেঁচে থাকবে না। এর মধ্যে আবার বিয়ের কথা আসছে কেন? আমি ভুল করেছি তার জন্য তো সরি বলছি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। তোমার এসব রং ঢঙের কথা মোটেও পছন্দ হয় না। অন্যায় করে তারপর সরি বলে দিলেই সব সমস্যার সমাধান। এবার ঈশান কিছু একটা ভেবে বলতে লাগলো, আঙ্কেল, আমার জন্য যখন এত ঝামেলা তাহলে আমি চলে যাই, সেই ভালো হবে। আব্বু, তুমি কান্নাকাটি করো না। আমি এইসব বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো না। আমার মাথাটা এতটাও মোটা নয় যে কারো বাসায় এসে এরকমভাবে অপমানিত হয়েছি সেটা বাসায় গিয়ে এক্সপ্লেন করব। ঈশান উঠে দাঁড়াতে গেলেই আপু ফুপিয়ে কেঁদে উঠল। তখন ঈশান আবারও আপুকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, সব কিছু মন মতো হয় না আপু, সেটা আমিও জানি। কিন্তু হাজারটা ভালোর মধ্যে একটা খারাপই অনেক কিছুকে নষ্ট করে দিতে যথেষ্ট। ঈশান যে কথাগুলো দুলাভাইয়ের বোনকে উদ্দেশ্য করে বলেছে, অর্থাৎ আপুর ননদ, সেটা ভালো করে বুঝতে পারল। মেয়েটার দিকে রাগি চোখে ঈশানের তাকাতেই আপু বলতে লাগলো, তুই যদি এখান থেকে যাস এখন তাহলে আমি আর তোর সাথে কখনোই কথা বলবো না। এখন যদি চলে যাস তাহলে আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করবে আর এসব বলে অনেক কষ্ট পাবে। দয়া করে এরকম কিছু করিস না ভাই। তোমার এরকম কার্যক্রমে হাজারবার আমাকে মানুষের কথা শুনতে হয়েছে, ছোট হতে হয়েছে। বাইরের মানুষের কথা বাদই দিলাম, আত্মীয়দের সাথে তুমি এরকম সিগারেট করবে আমি ভাবতে পারিনি। আঙ্কেল, ভুল আমারই হয়েছে, না বলে এ বাড়িতে এসেছি। এজন্য আপনাদের মেয়েকে বকাঝকা করবেন না। অন্যায়টা আমার আর বোনের। আমার বোন জেনে শুনে ওই রুমে থাকতে দিয়েছিল আমাকে, আর আমি না বুঝেই ওনার রুমে প্রবেশ করেছিলাম। তার জন্য আমি খুবই দুঃখিত। এখনও তোমার মেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, ওদের সরি বলতে বলো আব্বু। এবার বাবার ধমকে আপুর ননদ দুজনকে উদ্দেশ্য করে সরি বলে দিয়ে সেখান থেকে চলে যেতে নিলেই তখন ঈশান বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপনাদের কাছে আপনাদের মেয়ে যেরকম খলিজার টুকরা, আমার আর আমার বাবার কাছেও আমার বোনটা একদম চোখের মণি। আমার বোনের কোনো ভুল হলে তার জন্য আপনি আমার বাবাকে আর আমাকে হাজারটা কথা বলবেন, তারপরে ওকে এমন করে কষ্ট দিবেন না প্লিজ। এইসব অন্তত আমি সহ্য করতে পারবো না।
আপু বারবার ঈশানকে যাওয়ার জন্য বারণ করতে লাগলো, আর দুলাভাই তার বাবা মাও হাজারবার বলল। আপুর কান্নাকাটি শেষে ঈশানকে থাকতে হলো। আপু ঈশানকে আরেকটা রুমে নিয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার সময় আপু কিংবা তার ভাই কাউকেই দেখা গেল না। তখন দুলাভাইকে তার আম্মু বলতে লাগলো, কি হলো সাপেন? বৌমা আর তার ভাই কোথায়? ওরা খাবে না? তোমার বৌমা কান্নাকাটি করছে তার ভাই চলে যাবে বলে, এই জন্য বললো খাবে না। কি একটা অবস্থা হলো বলতো? প্রথম দিন মেহমান বাসায় আসলো, আর তার সাথে 1 মাস মিস করলো মেয়েটা। ওদের বাড়িতে গিয়ে যদি আমাদের সাথে এমন কিছু হতো তাহলে কি আমরা কখনো এসব মানতাম বলো? ওদের বাসায় গিয়ে এরকমটা হওয়ার কোনো চান্স নেই আম্মু, কারণ ওরা জানে মানুষের সাথে কিভাবে মিশতে হয়। আর শ্বশুরকে দেখেছ একদম মাটির মানুষ, বস্তির লোকদের সাথে বসে খাবার পর্যন্ত খেতে দেখেছি আমি। কত বড় একটা মাদ্রাসা আর এতিমখানা নিজ হাতে তৈরি করেছে বাবা মায়ের নামে। আমার শাশুড়ি পর্যন্তই বাচ্চাদের সাথে সময় দেয় ওখানে গিয়ে। এই যুগে এরকম মানুষ পাওয়া খুবই টাফ। আর আমাদের বাসাতে হয়েছে একটা বদমেজাজি মেয়ে, যে কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকালো মিশমি। এত সব কথা শুনতে হবে সেটাও জানতো না। এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা নিজের ধারণার বাহিরে ছিল। শেষে ওদের আম্মু উঠে ভাবির রুমের দিকে গিয়ে দেখলো 2 ভাই বোন বসে কথা বলছে। ভদ্রমহিলা ওদের জোর করে খাবার টেবিলে নিয়ে আসলো। আপু আর ঈশান পাশাপাশি বসতেই আপু ভাইকে খাবার বেড়ে দিল। ঈশান খাবার মেখে নিজ হাতে আপুকে খাইয়ে দিল। অন্যদিকে দুলাভাইয়ের বোন অর্থাৎ আপুর ননদ ঈশানের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু ছেলেটা একটা বারের জন্য ওর দিকে তাকালো না। কোনো রকমে খেয়ে সেখান থেকে চলে গেল। রাতে ঈশান এই বিষয়টা নিয়ে ভাবলো। মনে হলো যে এই বাসায় থাকা অন্তত ঠিক হবে না। যে এরকম সিন ক্রিয়েট করলেও তার সামনে থাকার, তার বাড়িতে থাকতে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। ঈশান পরদিন সকাল হতেই ব্রেকফাস্ট করে তারপর আপুকে হাজার কথা বুঝিয়ে চলে গেল। আর দুলাভাইকে আপুকে নিয়ে ওদের বাসায় যেতে বলল। ছুটির দিন বলে দুলাভাই আজকে বাসাতেই ছিল। তার উপর ঈশান এসেছিল বলে কাজকর্ম কমিয়ে দিয়েছিল। ভেবেছিল ওদের নিয়ে একটু বের হবে, কিন্তু তা আর হলো কই। বেলা 10টার দিকে যখন মিশমির ঘুম ভাঙল, মেয়েটা উঠে এসে ব্রেকফাস্ট করে নিল। ডাইনিংয়ে কেউ নেই। কালকের ঘটনাটা নিয়ে মেয়েটার বেশ গিল্টি ফিল হচ্ছে, কারণ ভাবি মন খারাপ করে আছে। ওনার সাথে যে এরকম বিহেভ করে ফেলবে মিশমি সেটা নিজেও ভাবতে পারেনি। ব্রেকফাস্ট করছিল আর সেই বিষয়টা নিয়ে ভাবছিল মিশমি। ভাবিকে আবার সরি বলা দরকার, না হলে ভদ্রমহিলা হয়তো ওর সাথে কথাই বলবে না। ব্রেকফাস্ট শেষ করে তারপর মিশমি ভাইয়া ভাবির রুমের দিকে আসতে দেখলো ভাবি বেডের এক সাইডে চুপচাপ বসে আছে। ভদ্রমহিলার চোখে পানি টলমল করছে। ভাইয়া হাজারটা কথা বলছে, তারপরও ভাবি কোনো কথা বলছে না। এবার ভাইয়া এগিয়ে এসে ভাবির মুখটা তুলে তারপর মুখের দুপাশে হাত রাখতেই দেখলো বউয়ের চোখে পানি টলমল করছে। ভাইয়া কিছু বলার আগেই ভাবি চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই ভাইয়া ভাবি চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, এ কি, তুমি কান্না করছো কেন? এরকম করলে আমার খারাপ লাগবে না বলো? তুমি জানো না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তোমরা পরিবারকে আমি কথা দিয়েছি এই চোখে কখনো পানি আসতে দিব না। এত বড় অন্যায় তুমি আমাকে দিয়ে করিও না প্লিজ। এবার একটু শান্ত হও। দেখো যা হয়েছে তার জন্য বোন সরি বলেছে। একটা ভুল বোঝাবুঝির কারণে আমার বোন এরকম কিছু করবে আমি ভাবতেই পারিনি। ইশরাত এবার তার হাজবেন্ডকে জড়িয়ে ধরতেই শাফিন ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর ইশরাত ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি জানতাম না আমার ভাই হুটহাট করে বাসায় চলে আসবে। যদি এরকম কিছু হবে বুঝতে পারতাম তাহলে কখনোই ওকে এখানে আসতে বলতাম না। আমি নিজে বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসতাম। আপনি জানেন আমার ভাইয়ের কতটা আত্মসম্মান বোধ। ও আর কোনো দিন এই বাড়িতে পা রাখবে না। দেখবেন আমি যদি শত কান্নাকাটি করিয়ে না, তারপরেও আসবে না। আমাকে এত ভালোবাসে, তারপরও আসবে না। ছোটবেলা থেকে দেখছি ওই জেদটা অনেক বেশি। এরকম একবার সেটাই করে ছাড়ে, একবার যেটা বারণ করে আব্বু ওকে সেটা করতে বলে না। আপু এমন করে সিন ক্রিয়েট করবে বুঝতে পারিনি, না হলে আমি কখনোই ভাইকে এখানে আসতে বলতাম না। হয়েছে তো, সবাই ভুল বোঝাবুঝি ছিল, সেটা নিয়ে তো আমার বোন সরি বলেছে।
এবার কান্নাকাটি থামাও। তুমি মন খারাপ করে থাকলে আমার খারাপ লাগবে না বলো? মেয়ে মানুষ কি বলতে কি বলে ফেলেছে। দুদিন বাদেই বিয়ে হয়ে গেলে তখন অন্যের ঘরে চলে যাবে, তখন এইসব বিষয় মনে করে আরও খারাপ লাগবে। বোনকে আব্বু আম্মু অনেক বেশি লাই দিয়েছিল, তাই মাথায় উঠে গেছিল, কিন্তু কখন যে এত বদমেজাজি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আপনি এসব নিয়ে আপুর সাথে কোনো ঝামেলা করবেন না, তা না হলে আমি কষ্ট পাবো। আমি জানতাম না আমার একটা ভুলের জন্য আমার ভাইকে এতগুলো কথা শুনতে হবে, না হলে ওকে কখনো এখানে ডাকতাম না। আবারও সেই একই কথা বলছো। এসব কথা বললে খারাপ লাগবে না বলো? মেহমানরা বাসায় আসবে না তো কে আসবে শুনি? এই শহরে আমাদের এত আছেই বা কে? খামাখা এসব কথা বলে আরও মন খারাপ হবে। এবার কান্নাকাটি থামাও, কয়েকদিন গেলে আমি না হয় তোমাকে নিয়ে গিয়ে ঘুরে আসবো। শালাবাবুকে বোঝালে দেখবে ঠিকই আসবে বাসাতে। না না, আর কোনো দরকার নেই, ভাই আর কখনোই আসবে না। আমার যদি কোনো দরকার পড়ে ওকে দেখতে ইচ্ছা করে, আমি বাসায় গিয়ে দেখে আসবো। ঠিক আছে, এবার কান্নাকাটি থামাও। রাগ জেদ কমলে তারপর দেখবে সবই ঠিক হয়ে গেছে। ভাবির এরকম কান্নাকাটি দেখে মিশমি বুঝতে পারলো কালকে আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। একই তো না জেনে না শুনে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার উপর আবার কোলবালিশ ছিল নাকি মানুষ ছিল সেটা না দেখে একজনকে জড়িয়ে ধরল। সারাটা দিন ভাবিকে আর মিশমি দেখতে পেল না। পুরো দিনটাই ভদ্রমহিলার রুম থেকে বেরোয়নি। হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু ওই বজ্জাত ব্যাটাকেও তো একবারও দেখলো না। দেখলে আর একবার সরি বলে দিলেই হয়তো সবটা মিটে যেত। ভাবির কথাটাই সত্যি, ছেলেটার আত্মসম্মান বোধটা খুব বেশি, না হলে একটাবারের জন্য সামনে আসলো না। সন্ধ্যার মুখে যখন মিশমি ঘুম থেকে উঠল তখন ডাইনিংয়ে এসে দেখলো ভাবি আর আম্মু রান্না করছে। মিশমি টেবিলে বসে ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমাকে একটু কফি দাও তো, মাথাটা খুব ঝিমঝিম করছে। আম্মু একবার ভাবির দিকে তাকাতেই খেয়াল করলো ভদ্রমহিলার মন খারাপ। হাজারবার বোঝানোর পরেও মন খারাপ করে আছে মেয়েটা। কিছুক্ষণ বাদেই ইশরাত কফি বানিয়ে এনে মিশমির সামনে টেবিলের উপর রেখে চলে যেতে নিলে ও বলতে লাগলো, ভাবি এখন কালকের বিষয় নিয়ে আমার উপরে রাগ করে আছো তাই না? আমি তো বলেছি সরি, বুঝতে পারিনি ওটা তোমার ভাই। এবার ভাবি একবার ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, কই না তো আপু, রাগ করে থাকবো কেন? তুমি কি খাবে বলো, আমি করে দিচ্ছি। তোমার কথাতেই বোঝা যাচ্ছে তুমি আমার উপরে রাগ করে এমন করে কথা বলছো। তুমি তুমি এমন করে থাকলে দেখো বাসার কেউই আমার উপর থেকে রাগ কমাবে না, সবাই আমার উপরে রাগ করে থাকবে। আরে বললাম তো আমি রাগ করিনি, তুমি বলো কি খাবে, আমি এক্ষুনি বানিয়ে আছি। তোমার যা ইচ্ছে তাই বানিয়ে দাও। ইশরাত পাস্তা তৈরি করে এনে কিছুক্ষণ বাদে ফিরে এসে তারপর একটা বল ননদের সামনে রাখতেই মেয়েটা খেতে আরম্ভ করলো। ইশরাত সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। রাতে খাওয়া দাওয়ার সময় যখন মিশমি ভাবির ভাইকে দেখলো না তখন বেশ খানিকটা খটকা লাগলো। তাহলে বজ্জা ছেলেটা কি রাগ করে বাইরে আসলো না? বিষয়টা ভেবেই কেমন যেন একটা লাগলো মিশমির। ভাবির মনটা এখনও খারাপ। কোনো রকমে খেয়ে ভাবি রুমে চলে গেল। কারো সাথেই তেমন করে কথা বলল না। পরদিন অফিস আছে বলে আব্বু আর ভাইয়া দুজনেই বেরিয়ে গেছে। এরই মাঝে মিশমি উঠে এসে ব্রেকফাস্ট করে ভাবিকে আশেপাশে কোথাও না পেয়ে ভদ্রমহিলার সাথে কথা বলার জন্য রুমের সামনে এসে দেখলো ভাবির রুমে এই অবেলা শুয়ে আছে। মিশমি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই ভাবি উঠে বসলো। তারপর ননদকে দেখে একটু হাসার চেষ্টা করে বলল, আপু তোমার কিছু লাগবে? না এমনিতেই। কেন তোমার রুমে আসতে পারি না আমি? কেন পারবো না আপু, তোমাদের বাসা, তোমরা যখন খুশি আসতে পারবে। এমন করে বলছো কেন? এটা তো এখন তোমারও বাসা, 2 দিন বাদে আমি এখান থেকে চলেই যাব। এখন বল কি বলবে। রাগ করে আছো এখনো? আমি তো বলেছি সরি, আর কখনো এরকম হবে না। তোমার ভাইকে ডাকো, আমি সরি বলে দেবো। তাতেও যদি তোমাদের রাগ না কমে তাহলে বলো, আমি কান ধরে দুজনের সামনে দাঁড়িয়ে থাকবো। তারপরে রাগ করে থেকো না প্লিজ। তুমি এরকম গাল ফুলিয়ে রেখেছো বলেই আব্বু আম্মু ভাইয়াও কথা বলছে না। না আপু, এমনিতেই শরীরটা বেশ ভালো যাচ্ছে না, কেমনটা যেন মাথাটা ঝিমঝিম করে, তারপর আবার সকাল থেকেই কেমন জ্বর জ্বর লাগছে, সেজন্যই।
এবার ভাবির কথাতে মিশমি তাড়াহুড়ো করে ওনার কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর জ্বর লাগছে। তারপর যখন ভাবলো মাথা ঝিমঝিম করছে, তাহলে কি ভাবি প্রেগনেন্ট? বিষয়টা ভেবে মিশমি বলতে লাগলো, তার মানে কি তোমার পুচকে হবে ভাবি? চেক করেছো? না আপু, তেমন কিছুই না। ওসব কিছু হলে আমি বুঝতে পারতাম। তাহলে ডক্টর ডাকি, এসে দেখে যাক। না আপু, এসব কিছু করতে হবে না, কিছুক্ষণ বাদেই সেরে যাবে। সে না হয় সেরে যাবে, কিন্তু এখন বলো তো তোমার ভাই কোথায়? তোমার ভাইকে একটু ডাকো, তার সাথে কথা বলি। পরশুদিন যা হলো তার জন্য সরি বলি। তাতেও যদি রাগ না ভাঙে তাহলে দুই ভাই বোন একসাথে রাগ ভাঙাবো। ভাবিকে তার ভাইয়ের কথাটা জিজ্ঞেস করতেই উনি আবারও একটু জোর করে হাসার চেষ্টা করে বললেন, ভাইয়া কাল সকালেই চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? বাসায় চলে গেছে। আসলো তো একদিন হলো না, আর তাতেই বাসায় চলে গেল? তুমি আটকাতে পারলে না? তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? ও আব্বু আম্মু কারো কথা শোনে না, সেখানে আমার কথা শুনবে কি করে? আর জোর করে ওকে দিয়ে কিছু করালে তাতে হিতের বিপরীত হবে। আমি সরি ভাবি, আমি বুঝতে পারিনি যে আমার জন্য এরকম কিছু হবে। প্লিজ তুমি রাগ করো না আমার উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের নাম্বারটা আমাকে দাও, আমি কথা বলে নেব আর বাসায় আসতে বলবো। দেখো তোমার ভাইয়া চলে আসবে। তোমার কি মনে হয় ভাইয়া কখনো আননোন পার্সনের সাথে কথা বলবে? আর যদি সেখানে জানতে পারে কোনো মেয়ে ওকে কল করেছে, তাহলে তো ফোনটা সাথে সাথে কেটে দেবে। আর তুমি ফোন করেছো জানতে পারলে সেখানে আরও কথা বলবে না। তার মানে রাগ করে আছে, তাই না? দেখো আমি কি একটা কাজ করে ফেললাম যার জন্য রাগ করে তোমার ভাই আসতে না আসতেই চলে গেল? ওসব কথা বাদ দাও, এখন বলো যে তোমার কি কিছুর প্রয়োজন? বারবার প্রয়োজনের কথা কেন বলছো? আমি কি আগে তোমার রুমে আসিনি ভাবি? এসেছো কিন্তু এসব কথা বলার জন্য আসছো, তাই বললাম। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। এই শরীরে তোমাকে কিচ্ছু করতে হবে না। মিশমি ভাবির সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল। ভাবি স্বাভাবিকভাবে কথা বলল, আর মিশমি বারবার তার ভাইয়ের কথা বললে তখন ভাবি শুধু বলল, আর যাই বলো, আমার ভাইকে আসার কথা বলতে বলো না। ও আর আসবে না এখানে। যেখান থেকে আমার ভাই একবার মুখ ফিরিয়ে নেয়, সেখানে আর ফিরেও তাকায় না। ভাবি যে বিষয়টা নিয়ে মন খারাপ করে আছে সেটা ওনার মুখে এমন কথা শুনে বুঝতে পারছে মিশমি। এমন করেই কয়েকটা দিন কাটলো। অন্যদিকে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর ঘোরাফেরা করে এক সপ্তাহ কাটালো। তারপর আব্বুর কথা মোতাবেক ভাবলো অফিসে জয়েন করবে। আব্বু নাকি আবার কাদের সাথে নতুন করে বিজনেস শুরু করছে। ঈশান বলেছিল নতুন করে এত বিজনেসের কী দরকার, এমনিতেই যে অফিসটা আছে সেটাই সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখন আবার পার্টনারশিপে খুব বড় একটা বিজনেস শুরু করতে যাচ্ছে। আব্বু যে ওকে কাজের উপর রাখতে চায় সেটা ঈশান খুব ভালো করে বুঝতে পারছে, তাই আর বারণ করলো না। শনিবার অফিসে যাওয়ার জন্য তৈরি হলো ঈশান। আব্বু আগে এসে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তাই ঈশানকে সবাই বেশ ভালোভাবেই চেনে। ভবিষ্যৎ এমডি কিনা, তাই ওকে চিনতে কারো অসুবিধা হয়নি। ঈশান অফিসে এসে ঘণ্টাখানেক সবার কাজকর্ম দেখতে লাগলো। তারপর আরও ঘণ্টাখানেক যেতেই আব্বুর নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতে ওপাশ থেকে আব্বু বলল নতুন অফিসের জন্য তার পার্টনারের অফিসে মিটিং ডেকেছে। অজ্ঞতা ভদ্রলোকের কথা অনুযায়ী ঠিকানা নিয়ে সেখানে বেরিয়ে পড়ল। ড্রাইভারকে সাথে নিয়ে সেখানে আসতেই দেখলো এটা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ঈশান দেরি না করে ভিতরে প্রবেশ করলো। তারপর ম্যানেজার ওকে দেখেই কুশল বিনিময় করে ওকে নিয়ে এমডির কেবিনের সামনে আসলো। তারপর ম্যানেজার ওকে ভিতরে যেতে বললে ঈশান নক করতেই ওপাশ থেকে কেউ একজন প্রবেশ করতেই বলল। ঈশান ভিতরে প্রবেশ করে ডেস্কের সামনে দাঁড়াতেই দেখে এমডি চেয়ারে উল্টো ফিরে ঘুরিয়ে বসে আছে। বসুন। এমডির কথাতে বোঝা গেল উনি একজন ভদ্রমহিলা। ঈশান একটা চেয়ার টেনে বসলো। তারপর কয়েক সেকেন্ড বাদেই ভদ্রমহিলাকে বলতে লাগলো, আব্বু আপনার সাথে হয়তো একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে নতুন বিজনেস শুরু করার জন্য, তাই আমাকে পাঠালো। কি কি কথা বলার আছে, কোন বিষয়ে আমাকে ডেকেছেন বলুন। বলবো তো, অবশ্যই বলবো, তবে এই কন্ট্রাক্টটা আমি সাইন করিনি, আমার আব্বু আর ভাইয়া করেছে। আপনাদের আপনাদের সাথে পার্টনারশিপের ব্যবস্থা করার ইচ্ছেও আমাদের অনেক দিনেরই ছিল, সেটা জানতে পারলাম আজ সকালেই। কিন্তু আমি যদি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি আমার সাথে বলবেন? হ্যাঁ অবশ্যই,
কারণ আমি আপনার সাথে কথা বলতে বাধ্য। ঠিক আছে। ঈশান কথা বলছিল ভদ্রমহিলার চেহারাটার দিকে তাকিয়ে। এবার ভদ্রমহিলা যখনই চেয়ারটা ঘোরালো, সাথে সাথেই যেন ঈশান 440 ভোল্টের একটা শক খেলো। কারণ সামনে বসে থাকা মেয়েটা আপুর ননদ। মেয়েটাকে দেখে ঈশানের মেজাজটাই বিগড়ে গেল। ভদ্রমহিলাকে দেখার সাথে সাথেই ঈশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? আরে বসুন মিস্টার ঈশান। কুল কুল, এত হাইপার হলে চলে? এই অফিসে আমি গত 2 মাস যাবত আসছি আর দেখাশোনা করছি। নতুন বিজনেসে আপনার সাথে আমার রোজই দেখা হবে। আর আজকে জানতে পারলাম যে ওখানে আপনি থাকবেন। ভেবেছিলাম আপনি আমার সাথে কথা বলবেন কিনা, কিন্তু আপনি যে নিজে থেকে কথা বলতে আসবেন সেটা জানতাম না। আপনার কোথাও ভুল হচ্ছে মিস মিসমি। কারণ আমি যদি জানতাম আপনি এখানে থাকবেন, তাহলে কখনোই আমি আপনার মতো একটা রাগী মেয়ের সাথে কথা বলতে আসতাম না। এত অশান্ত হবেন না প্লিজ, বসুন। পারিবারিক বিষয়টা পারিবারিকভাবেই মেটানো ভালো নয় কি? আর অফিসে এইসব বিষয় নিয়ে কথা না বলি। যার সাথে আমার মনের মিল হবে না, তার সাথে আমি কোনোভাবেই কাজ করব না। যে বাসায় মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে না, সে অফিসে কি বাজে ব্যবহারটা তার কলিগগুলোর সাথে করবে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার সাথে বিজনেস করার কোনো ইচ্ছেটাই আমার নেই। আমি আব্বুকে বলে দিব এই কন্ট্যাক্টটা ক্যান্সেল করে দিতে। প্লিজ ঈশান, বসেন প্লিজ। আমি বলছি তো আমার ভুল হয়েছে। নিজের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। তার জন্য এরকম করে এত বড় একটা কন্ট্রাক্টের ক্যান্সেল করে দিবেন না প্লিজ। আমার জন্য এরকম কিছু হলে আব্বু আর ভাইয়া খুব রেগে থাকবে। এমনিতেও ওরা আপনি বাসা থেকে চলে আসার জন্য আমার সাথে কথা বলছে না। তার উপরে যদি এরকম কিছু হয়, তাহলে জেদ করে ধরে হলেও আমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এখন আপনি কি চান আপনার রাগের জন্য একটা মেয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, তার মতের বিরুদ্ধে গিয়ে? ভদ্রমহিলার এরকম কথা শুনে ঈশানের খুব হাসি পেলেও হাসলো না, চুপ করে রইল। তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো, কিন্তু আপনি যে পরিমাণে বদমেজাজি, আমি কেন? কোনো কলিগের পক্ষে সম্ভব নয় আপনার আন্ডারে কাজ করা। বললাম তো সেদিন মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তার জন্য এরকম করে বললেন। প্লিজ। যে যেরকম আমি তাকে তেমন করেই জবাবটা দিই। এতে এরকম করে বলার কিংবা ইমোশনালিভাবে আমাকে ব্ল্যাকমেল করলে সেটাতে আমি থামি না। আচ্ছা ঠিক আছে, নতুন ব্যবসায়ের জন্য একটা অ্যাগ্রিমেন্ট পেপার সাইন হয়েছে। আর এত বড় একটা প্রজেক্টে হাত দিয়ে যদি এখন ক্যান্সেল করে দেই, দুই পরিবারের মধ্যে অনেক বড় ঝামেলা হবে। দয়া করে এরকম কিছু করবেন না। আমার জন্য এত কিছু হয়ে গেলে সেটা তো আমারই খারাপ লাগবে। ঈশান ভাবলো যে আপু এত সহজে এসব বিষয় ছেড়ে দিবে না। তার উপর এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করলে আবু বিষয়টা জানতে চাইবে। তাতে আপুকে বিষয়টা বলা হয়, সে সবটা তো জেনেই যাবে। ঈশান বিষয়টা নিয়ে ভেবে আবারও চেয়ারে বসলো। তারপর ভদ্রমহিলার সাথে কথা বলল। ঈশান নিজে থেকে কোনো কথা বলল না, মিশমি সবটা বলল। কি করবে, কোথায় কি হবে না হবে সেটা বলল। কাজের কিছুটা শেষ হতেই তখন ভদ্রমহিলা বলতে লাগলো, আমি কফি নিয়ে যেতে বলি, তারপর না হয় খেতে খেতে আবার কথা বলা যাবে। কোনো দরকার নেই, আমি এখানে কিছু খেতে আসিনি। আপনার যা বলার বলে দিন, আমি চলে যাব। আপনি কিন্তু সেই রাগই দেখাচ্ছেন। সেদিন আমাকে রাগই বলেছিলেন, এখন তো আপনি নিজেই রাগ দেখাচ্ছেন। আমার রাগটা যখন তখন যার তার উপরে ওঠে না, তবে ক্ষেত্র বিশেষ। আপনি নিজে যেটা করেছেন তারপর এটা কি স্বাভাবিক নয়? এতবার সরি বলার পরেও কি আপনি রাগ করেই থাকবেন? আমি বুঝতে পারলে কি এরকম করতাম বলেন? নতুন প্রজেক্টটা নিয়ে ঈশান 2 ঘন্টা মেয়েটার সাথে কথা বলল। কথা বলা শেষ করলেও মেয়েটা চা কফির অফার তো করেছিল, এমনকি দুপুরের লাঞ্চটাও করে আসার জন্য অফার করেছিল। কিন্তু ঈশান কোনো কথা শুনল না। কথা বলা শেষ করে ও নিজে থেকে অফিসের বাইরে চলে আসলো। মিশমি ভেবেছিল যে 8-10টা ছেলের মতো ওকে সুযোগ দিলে হয়তো ঈশান সেই সুযোগটা নেবে, কিন্তু ছেলেটা ওর চোখের দিকে তাকিয়ে একটা কথা পর্যন্ত বলেনি। দ্বিতীয়, যখন মিশমির সাথে ঈশানের দেখা হলো, সেদিন অফিসে 2টো ছেলে আর একটা মেয়ে কালিককে নিয়ে এসেছিল ঈশান। সবার সাথে বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে ঈশানের। আর মেয়ে কালিকটা বেশ ফ্রেন্ডলি, তাই স্যারের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছিল। আজকে মিশমিদের অফিসের একটা মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে মিশমির
অফিসেরও কয়েকজন ছিল। মিটিং রুমে বসেই ওরা কথা বলছিল আর মিশমি বারবার খেয়াল করছিল ঈশানের পাশে বসে থাকা মেয়েটা, অর্থাৎ অফিসের কলিগ রিয়া মেয়েটা বারবার ওর দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। অন্যদিকে ঈশান খেয়াল করলো মিশমি কেমন করে যেন আর চোখে ওকে দেখছে আর কথা বলছে। ঈশান সকল প্ল্যান প্রোগ্রামের কথা শুনল। কোথায় জমি কেনা হবে, কোথায় ফ্যাক্টরি তৈরি হবে, সব কিছু নিয়েই সব প্রেজেন্টেশন, এমনকি প্রজেক্টটা ভালোভাবেই দেখল। দুপুরে মিশমিদের অফিসের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলে ঈশান ওর অফিসের কলিগের সাথেই খেলো। অবশ্য মিশমি ঈশানকে ওর পাশে বসার জন্য রিকোয়েস্ট করলেও ঈশান সেখানে বসেনি। ছেলেটা এখনও রেগে আছে, মিশমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। অন্যদিকে মিশমি আসার পর থেকে খেয়াল করছে রিয়া মেয়েটা স্যারের দিকে একদম হাঁ করে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন একদম গিলে খাচ্ছে। আর ছেলেটাও বেশ কিউট দেখতে। মিশমি বারবার আর চোখে দেখছে আর ভাবছে এই ছেলেটা ওর থেকে জুনিয়র হবে, তবে এত কিউট কেন ছেলেটা? সব সময় খালি তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে। যার সাথে এরকম মিসবিহেভ করলো ওর সাথে কথা বলে, তবে চোখে চোখ রেখে কিছুই বলে না। ওরা শেষে খাওয়া দাওয়া শেষ করে যখন ওরা অফিস থেকে বের হতে যাবে তখনই ম্যানেজার সাহেব এসে ঈশানকে বলে গেল এমডি ম্যাডাম ওকে পার্সোনালি ডেকেছে, কিন্তু কাউকে সাথে যেতে বারণ করেছে। ঈশানের বিষয়টাতে কেমন খটকা লাগলেও ও সবাইকে বাইরে গাড়িতে গিয়ে বসতে বলল। এবার ঈশানের রুমে আসলো। পারমিশন নিয়ে ভিতরে আসতেই ভদ্রমহিলা বসতে বলল। মিশমি কেমন যেন আনমনে বসে আছে। ঈশান এসে বসতেই ভদ্রমহিলা ওর দিকে তাকালো। ঈশান বসে ফোন ঘাটাঘাটি করতে লাগলো আর বলল, ম্যাডাম বলুন, আপনার কি প্রয়োজন বলুন, আবার আমাকে ডাকলেন যে? না মানে আসলে বলছিলাম কি, একটা পার্সোনাল প্রশ্ন, আপনি যদি কিছু না মনে করেন তাহলেই করব। অফিসের প্রশ্নগুলোই থাক না, খামাখা পার্সোনালি বিষয়ে এর মধ্যে ঢুকিয়ে লাভ কি বলেন? পার্সোনালিভাবে বলার জন্য তো কোনো সুযোগই পাচ্ছি না। আপনি আমাদের বাসায় আসবেন না, আর আমাকেও আপনাদের বাসায় যেতে বলবেন না। আর যদি যেতেও বলেন যে পরিমাণে রেগে আছেন, তাতে গিল্ট ফিল হবে আপনার বাসায় যেতে। তাই এখানেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। ঠিক আছে, বলুন কি বলবেন। আপনি আমার মুখের দিকে তাকান না কেন ঈশান? বারবার শুধু আমার দিক থেকে চোখ আড়ালে এড়িয়ে নেন কেন? সামনে বসে থাকা সুন্দরী মেয়েটার দিকে আপনার চোখ জোড়া তাকাতে চাইলে আর আপনি জোর করে তাকে অন্যদিকে ফিরিয়ে রাখছেন। কে সুন্দর? আপনি? আমার তো মনে হয় না। কেন মনে হবে না কেন? আপনি 10 জনকে জিজ্ঞেস করেন, 10 জনই বলবে আমি অত্যাধিক পরিমাণে সুন্দরী একটা মেয়ে, যে কাউকে সুযোগ দিয়েই সে প্রেম করতে চাইবে। মিস, আপনি যদি ভেবে থাকেন ওই 10 জনের দলে আমিও আছি, তাহলে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। এমনিতেও কোনো আননোন পার্সনের সাথে আমি কথা বলি না। তাছাড়া বিজনেসের জন্য আপনার সাথে কথা বলা, না হলে আপনার সাথে কী বা কথা বলতে চাইবে বলেন? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে একটু কথা বলা যায় না? খারাপ ভালোর বিচার এখানে করতে আসেনি, যেটা বলার জন্য ডেকেছেন সেটা বলুন। মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে বলল, ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড? কোন মেয়েটা? যে আপনার পাশে বসেছিল, ওই রিয়ানা প্রিয়া। কেন, হলে কোনো সমস্যা আছে আপনার? এইমাত্রই তো বললেন যে আপনি ওরকম ছেলে না, তাহলে আবার বলছেন হলে সমস্যা আছে কিনা? সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। আপনার এতে সমস্যা কি বলুন? না মানে আসলে মেয়েটা এমন চোখ করে আপনার দিকে গিলে খাচ্ছিল, যেটা একদমই ভালো নয়। সবসময় কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, এটা মোটেও কিন্তু লক্ষণ ভালো না। কিসের লক্ষণ? অফিসের বসের দিকে অফিসের মেয়েগুলো ঝুঁকবে, সেটাই স্বাভাবিক। অফিসের বসকে পটাতে পারলে জীবনেও লটারি লেগে যাবে। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করতে চাই বলেন? ওইসব আপনার ভুল ধারণা। ওরা সুযোগ দিলেও আমি সেই সুযোগটা নেব না। আর ও আমার ফ্রেন্ডেরই মতো, আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে কথা বলি। কিছুদিনই হয়তো আব্বুকে আমার প্রিয় পোস্টে নিয়োগ করবে, সেজন্য ওর সাথে ফ্রেন্ডলিভাবেই কথা বলছি আর ফ্রি হওয়ার চেষ্টা করছি। ও না, ওই মেয়েটা পিএ হিসেবে একদমই পারফেক্ট না। আপনি ওকে রিজেক্ট করে দিন। যদি রাখতেই হয় তাহলে কোনো ছেলেকে রাখবেন, ওকে দরকার নেই। কেন দরকার নেই? আমার কাকে দরকার না দরকার সেটা কি আপনি ঠিক করে দিবেন মিসমি?
পার্টনারশিপে বিজনেসটাতে আপনি 1000টা মতামত দিতেই পারেন, সব কিছু যে আপনার মতামত হবে সেটা কিন্তু নয়। বললাম তো ভালো নয়। কেমন করে যেন সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে। এরকম করে তাকালে কাজ কখন করবে? আপনি ওকে রিজেক্ট করে দিন, অন্য কাউকে বিয়ে হিসেবে রেখে দিন। সেটা আমার ব্যাপার। আমি কাউকে রাখবো কি রাখবো না সে ব্যাপারে আপনার থেকে আমাকে শুনতে হবে না। আমি বুঝতে পারছি না আপনি এত বারবার এসব কথা কেন বলছেন। আমি তো সেটাই বুঝতে পারছি না। মিশমি কাছে এসব কথার কোনো জবাব নেই। মেয়েটার কোনো কথা বলল না দেখে ঈশান উঠে বেরিয়ে গেল। মিশমি ঈশান যাওয়ার সাথে সাথেই রাগী হাতের কাছে থাকা একটা পানির বোতল ছুঁড়ে ফেলে দিল আর রাগে ফুঁসতে লাগলো। ছেলেটা ওর কথা কেন শুনলো না সেটাই ভাবতে লাগলো। আবার যখন ঈশান আর মিশমির দেখা হলো তখন 15টা দিন মাঝে কেটে গেছে। এরই মাঝে দুজনের আর কখনো দেখা হয়নি। ঈশান ওদের আগের অফিসটার কাজের জন্য বিজি ছিল। এরই মাঝে আব্বু আর বলেনি মিশমির সাথে দেখা করতে কিংবা ওদের অফিসে যেতে হবে। মাঝে কয়েকবার দুলাভাই আর তার বাবার সাথে আব্বু আর ঈশানের কথা বলতে হয়েছে, কিন্তু মেয়েটা ওখানে ছিল না। 15 দিন পর যখন ঈশানের সাথে মিশমির দেখা হলো সেদিনও একটা মিটিং ডাকা হয়েছিল, কিন্তু সেদিন রিয়া মেয়েটা আসলো ঈশানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যেটা দেখে মিশমি বিষয়টা মানতে পারল না। ওর খুব রাগ হচ্ছিল এটা ভেবে যে মেয়েটা একদম ওর সাথে চিপকে আছে। ঈশানকে বারবার বারণ করার পরও মেয়েটাকে কিনা এরকম করে বিয়ে হিসেবে নিয়োগ করলো। শেষে কিনা ওর কথাটা অবাধ্য হলো ছেলেটা। আবার পরক্ষণে মনে হচ্ছে কেনই বা ওর কথা শুনবে, তাহলে ঈশানের যা খুশি তাই করতে পারে। কিন্তু মিশমি বিষয়টা মানতে পারছিল না। মিটিং শেষ করার পর সবাই মিটিং রুম থেকে বেরিয়ে গেল। তখন ঈশান আর রিয়া অফিসটা ঘুরে দেখছিল। অন্যদিকে মিশমির কেন জানি মনে হলো ঈশানের সাথে একটু কথা বলা দরকার। মিশমি ঈশানকে খুঁজে না পেয়ে ম্যানেজারের থেকে জিজ্ঞেস করে জানতে পারলো। মিটিং রুমের ভিতর আসতেই দেখলো ঈশান আর ওই মেয়েটা একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে মিশমির মনে হলো যে দুজন দুজনকে কিস করছে। দরজাটা হালকা খুললেও পুরো বিষয়টা দেখার জন্য মিশমি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। রুমে দরজা খোলার শব্দে দুজনেই মিশমির দিকে ফিরল। সাথে সাথে খেয়াল করলো মিশমি একটা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান আর রিয়া মেয়েটা দুজন দুজনের দিকে তাকাতেই মিশমি বলল, আপনি আর 10 জনের থেকে আলাদা, তাই না মিস্টার ঈশান? আমার সামনেই সেদিন কত ভালো হওয়ার চেষ্টা করলেন। ভাবির ভাই যে এত বড় রোমান্টিক আর রোমিও সেটা আমি জানতামই না। সেদিন খুব তো বড় বড় কথা বলেছিলেন, আর আজকে নিজের বিয়ের সাথেই মিশমি সেখান থেকে চলে গেল। এবার ঈশান মেয়েটার এরকম কর্মকাণ্ডে দবদা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর রিয়া মেয়েটা কিছু একটা বলতে যাবে তার আগেই ওকে অফিসের বাইরে পাঠিয়ে দিল। ঈশান নিজে থেকেই অনুমতি না নিয়েই মিশমির কেবিনে প্রবেশ করলো। তখন মিশমি রেগে বলতে লাগলো, আপনার সাহস কি করে হলো আমার কেবিনে অনুমতি না নিয়ে প্রবেশ করে? ঈশান কোনো কথা বলল না, নিজে থেকে গিয়ে মিশমির পাশে দাঁড়ালো। তারপর ল্যাপটপটা নিয়ে কিছু একটা ঘেঁটে বের করতে লাগলো। মিশমি হাজারটা বকাঝকা আর বাজে কথা ঈশানকে করতে লাগলো। ঈশান মিটিং রুমে সিসিটিভি ফুটেজটা বের করে মিশমির সামনে দিল। মিশমি খেয়াল করলো যে ঈশান আর মেয়েটা সামনাসামনি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওরা কিস করছিল না। মেয়েটার চোখে কিছু একটা পড়েছে আর ঈশান সেটাই বের করে দিয়েছিল। ওরা দুজনে রুম থেকে বেরোতে নিয়েছিল, কিন্তু তখনই এমন কিছু হলে ঈশান এসে মেয়েটার সামনে দাঁড়ায়, আর তারপরেই মিশমি ওদের দুজনকে ওভাবে দেখে নেয়। ঈশান বিষয়টা দেখিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে আসতে গেলে তখন মিশমি মুখে হাত দিয়ে বসে রইল আর নিজের করা বিহেভের কারণে আবারও নিজেকে হাজারটা গালি দিতে লাগলো। ঈশান কেবিন থেকে বেরিয়ে যেতে নিয়ে দরজার সামনে এসে মিশমির দিকে ফিরে বলতে লাগলো, আমি দেশে আসার পর থেকে আপনার সাথে এসব বিষয় নিয়ে আমার ঝামেলা বেঁধেই যাচ্ছে। আর কি যেন বলেছিলেন, ভাবির ভাই একটা লম্পট, তাই তো? আমি জানি না আপনাকে কেন এই বিষয়টা নিয়ে এক্সপ্লেন করলাম। আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, কিন্তু আপনাকে এই বিষয়টা সত্যি মিথ্যা যাচাই করার ইচ্ছা কেন হলো জানি না।
তবে আজকের পর আমি আশা করব আপনার সাথে আমার আর দেখা হবে না। এরপর থেকে আব্বু এই নতুন বিজনেসটার জন্য আপনার সাথে কথা বলবে। আপনার সাথে আর যাই হোক, কোনো মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ আমার মনে হয় না এইসব বিষয় নিয়ে এত কথা বলতে পারবে। আসার পর থেকে আপনার সাথে ঝামেলা লেগেই আছে, তাই আমি আর চাইছি না পারিবারিক ঝামেলাটা ব্যবসায়ের মাঝে আসো। আর হ্যাঁ, অনুমতি না নিয়ে আপনার কেবিনে আসার কারণে আই এম রিয়েলি সরি ম্যাডাম। ঈশান কেবিন ছেড়ে সেদিন সেই যে বেরিয়ে গেছে, তারপর পুরো একটা মাস কেটে গেছে। আর এই একটা মাসে ঈশানের সাথে মিশমির আর কোনো দেখা হয়নি। ঈশানের দুলাভাই আর তার বাবার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে, মিশমির সাথে আর দেখা হয়নি। অন্যদিকে ঈশানের আব্বুর সাথে মিশমির দেখা হলেও ঈশানের কথা যখন জিজ্ঞেস করেছে, তখন ভদ্রলোক বলেছে ঈশান আর এই অফিসটাতে আসবে না। ও নাকি ইচ্ছে করে না এত বড় বিজনেস দেখাশোনা করতে, আরও এত চাপও নিতে পারবে না বলে জানিয়েছে। মিশমি এটা জেনে অবাক হলো, ঈশান এসব বিষয়ে এখনও কাউকে কিছু বলেনি। অন্য কেউ হলে তো বাসায় সবটা বলে দিত। এই এক মাসে মিশমি অনেকবারই ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও কোনো লাভ সুযোগ হয়নি। ভাবির কাছে তো হাজারবার গিয়েছে তার ভাইকে একটা বার বাসায় ডেকে নিতে, তারপরও ভাবি নারাজ ছিল। আরও 15 দিন পর যখন ঈশান দুপুরে বাসায় আসলো, জানতে পারলো একটু আগেই আপুর বাসা থেকে ফোন করে জানানো হয়েছে আপু প্রেগনেন্ট। ঈশান মামা হচ্ছে জানার পর এত খুশি ছিল যে আপু কল করে হাজারটা কথা বলল। আম্মু আর আব্বু বিকেলের দিকে আপুর বাসায় গেল, তবে ঈশান গেল না। ঈশান কাজে বাহানা দেখিয়ে কাটিয়ে গেল। আপু সেটা বুঝতে পেরে মন খারাপ করে রইল। আম্মু আব্বুকে বিষয়টা জিজ্ঞেস করলে বলল কাজ আছে, সেজন্য আসেনি। কিন্তু আব্বু ঠিকই বুঝতে পারল তার ভাই কেন আসলো না। আরও এক সপ্তাহ পরে যখন আপুর বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হলো, এক প্রকার আত্মীয়দের মাঝে খাওয়া দাওয়ার দেখার জন্য একটা আয়োজন করা হয়েছিল সেদিন। ঈশানকে নিয়ে যাওয়ার জন্য আব্বু আম্মু অনেক জোরাজুরি করলো, কিন্তু ঈশান যেতে চাইছিল না দেখে শেষে আপুর কল করে কান্নাকাটি করলে যেতে বাধ্য হলো তার শ্বশুর বাড়িতে। তারপরও ঈশান শুধু বলল খাওয়া দাওয়া করে চলে আসবে। আপু তাতেই রাজি হলো। ঈশান জানে না ওকে কেন ওখানে আনা হয়েছে। আপুর প্রেগনেন্সির বিষয়টা জেনেছে এক সপ্তাহ আগে, তাহলে আজকে কী জন্য এখানে আসলো জানে না। তবে আব্বু আম্মুর কথা আর আপুর কথা রাখতেই এসেছে। ঈশান আপুর জন্য হাজারটা গিফট নিয়ে এসেছে। ভাইকে দেখেই আপু এত বেশি খুশি হয়েছে, যার জন্য ভাইকে পুরো 15 মিনিট জড়িয়ে ধরে রেখেছে। ভাই বোনের এমন ভালোবাসার দৃষ্টান্ত হয়তোবা খুবই কম আছে। দুপুরে খাওয়া দাওয়া করে যখন ওরা বের হতে যাবে, তখন আব্বু আম্মু ঈশানকে জোর করে ডাইনিংয়ে নিয়ে বসালো। সবাই সেখানে বসেছে। ঈশান থাকতে চাইছিল না, কিন্তু জোরপূর্বক ওকে এখানে এনে বসানো হলো। ঈশান খেয়াল করলো মিশমি মেয়েটাও সেখানে আছে। খাবার টেবিলে একবার দেখলেও মেয়েটার দিকে একবারও তাকায়নি চোখ ফিরিয়ে, কারণ মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান ওর প্রতি প্রচুর পরিমাণে বিরক্ত। এই মেয়ের সাথে কথা বলার ইচ্ছেটা পর্যন্ত ওর নেই। ঈশান বিষয়টা ভাবছিল, এরই মাঝে আপুর শ্বশুর বলতে লাগলেন, ভাই সাহেব, বলছিলাম কি, অনেক দিন তো পেরিয়ে গেল, আপনার মেয়েকে আমরা নিয়ে এসেছি। কিছুদিনে আমাদের বাসাতে নতুন অতিথিও চলে আসবে। এখন আপনার ঘরেও তো একটা মেয়ের দরকার। তাই বলছিলাম বিয়ের দিন তারিখটা যদি এখন ঠিক করতেন। বিয়ের দিন তারিখ ঠিক করব, কিন্তু তার আগে আমার ছেলের মতামত তো নিতেই হবে। বিয়ের দিন তারিখ মানে কার বিয়ের কথা বলছো আব্বু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বুর এরকম দ্বারা কথাতে ঈশান খানিকটা অবাক হলেও যখন প্রশ্ন করলো, তখন আব্বু নিজে থেকেই বলতে লাগলেন, আসলে আব্বু, তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার জন্য। অবশ্য আমি জানি তুমি আমার সিদ্ধান্তের মতবিরোধ করবে না, কারণ সেই আস্থা আর বিশ্বাস তোমার উপর আমার আছে। আমি কিছুই বুঝতে পারছি না আব্বু কি বলতে চাইছে? তোমার আব্বু আর আমি মিলে ঠিক করেছি যে মিসমি মামুনিকে তোমার বউ করে আনবো।
আম্মুর কথাতে ঈশান যেন 7 আসমান থেকে পড়ল। ওর মাথায় যেন একটা বাজ পড়েছে। ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর যখন বিস্মির দিকে তাকালো, দেখে মেয়েটা লজ্জা মাখা মুখে মাথা নিচু করে বসে আছে। মেয়েটার মাথায় ঘোমটা আর তার উপর আজকে শাড়ি পরেছে। এমন কিছু দেখে ঈশানের এবার কেন জানি মনে হতে লাগলো, তাহলে এই জন্যই কি ওকে এখানে ডাকা হয়েছে। ঈশান সাথে সাথেই দাঁড়িয়ে পড়ল আর বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলল, অসম্ভব আব্বু, বিয়ে করা তো দূরে থাক, এইসব কথা আমি চিন্তাও করতে পারি না। কেন, কি সমস্যা তোমার? মিসমি মামনি দেখতে খারাপ? তোমার বউ হওয়ার জন্য পারফেক্ট না? তাছাড়া যেদিন তোমার আপুর বিয়ে ঠিক হয় সেই দিনই তোমার আম্মু ওকে দেখেই পছন্দ হয়েছিল। ওই মুহূর্তে তোমার আম্মু একটা প্রস্তাব রেখেছিল ওদের কাছে, আর ওরা তাতে রাজি হয়েছে। তুমি অবশ্য ওখানে ছিলে না, আর মিসমিও এইসব বিষয়ে কিছু জানতও না, কিন্তু ওরা আমাদের কথা দিয়েছিল যে ওদের মেয়েকে তোমার বউ করে পাঠাবে। আর সেই জন্যই আমরা এতদিন তোমার জন্য মেয়ে দেখিনি, না হলে তো অনেক আগেই দেখে রাখতাম। আব্বু, আর যাই করতে বলো, অন্য যাকে বিয়ে করতে বলো, তারপরে এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আবু বিষয়টা বারবার জিজ্ঞেস করলে ঈশান সবাইকে আজ সম্পূর্ণ বিষয়টা বলল। সেদিনের বিষয় তো বললই, আবার অফিসের ওই ঘটনাটাও বলল। সব শোনার পর মিশমি মাথা নিচু করে রইল। তখন ঈশান বলতে লাগলো, যে আমাকে এতটা বাজে ভাবে, তাকে বিয়ে করা আমার পক্ষে কেন, অন্য কারো পক্ষেও সম্ভব না। জেনে শুনে এরকম একটা মেয়েকে নিজের লাইফে এনে জীবনটাকে তছনছ করার কোনো প্রশ্নই আসে না আব্বু। শালাবাবু, এত রাগ করলে চলে? এসব বিষয়ে আমি কিছুই জানতাম না, শুধু তোমার আপু আর আব্বু আম্মু জানতো। সেদিন যখন তুমি বাসা থেকে চলে যাও, তারপর আম্মু আর আব্বু দুজনেই আমাকে বিষয়টা বললো, আর মিশমিও সেদিন জানতে পেরেছে। আগে জানতে পারলে কি এরকম কিছু হতো বলো? মাফ করবেন দোলা ভাই, আপনার ওই বদমাজি মেয়েকে আমি কেন, অন্য কেউ বিয়ে করবে না এসব জানার পর। যে মানুষকে সারা জীবন শুধু ভুল বুঝতেই জানে, তাকে অন্তত আর যাই হোক বিয়ে করার কথা আমি চিন্তাও করব না। এবার আপু ঈশানের হাত ধরে বলতে লাগলো, ভুল মানুষ মাত্রই হয়, তাই বলে কি এরকম করে রাগ করে থাকতে হয় ভাইয়া? মিশমি আপু সেদিন এসে আমাকে অফিসের ঘটনাটা বলেছে, তাই তুমি এরকম করে রাগ করে থাকবে ভাই? মেয়েটা কতবার কান্নাকাটি করেছে তোর সাথে একটু কথা বলার জন্য, জানিস? সেদিন অন্যায় করেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তারপর যখন সেদিন অফিসে এরকম একটা কাণ্ড ঘটল, তখনই সে কান্নাকাটি করে বলেছিল তোর সাথে একটু কথা বলবে, তাই তোকে যেন আমি একটু বাসায় ডাকি। কিন্তু আমি জানতাম তুই আসবি না, তাই তোকে বলা হয়নি। মিশমি আপুর কান্নার কারণটা জিজ্ঞেস করে আপু বলেছিল তোকে ভালোবাসে। আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর যখন দিনের পর দিন কান্না করতে থাকলো, তখন তোর দুলভাই আর আমার শ্বশুর মশাই মিলে আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আজকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে বলে এখানে বসা হয়েছে। এখন তুই যদি সবার সামনে এমন মিসবিহেভ করে এখান থেকে চলে যাস, তাহলে সবাই কষ্ট পাবে ভাইয়া। আপু, তুমি বুঝতে পারছো না, ওরকম একটা মেয়েকে আব্বু আম্মু যাকে তোর জন্য পছন্দ করবে, তুই বলেছিলি না তাকেই বিয়ে করবে। মিশমিকে আপুকে তো আমিও প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, তাহলে কেন ওকে বিয়ে করতে পারবি না বল? বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে ভাই। আপু তোকে অনেক ভালোবাসে। সব কিছু ঠিক হলেও ওই বদমেজাজি মেয়ে কখনোই ঠিক হবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি বুঝতে পারছো, তোমার ননদ আমার থেকে বয়সে প্রায় 2 থেকে 2.5 বছরের সিনিয়র। জুনিয়র একটা ছেলের সাথে সিনিয়র একটা মেয়ের বিয়ে তোমরা কি করে ঠিক করতে পারলে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে হলো না তোমাদের? ঈশানের এরকম কথাতে সবাই চুপ করে রইল। তখন মিশমি অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমি কি এতই খারাপ ঈশান যে আমাকে একবার বিশ্বাস করা যায় না? একটা সুযোগ দেওয়া যায় না আমাকে? মেয়েটার চোখে পানি টলমল করছে, বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। এবার আম্মু গিয়ে মিশমির পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে ধরতেই মেয়েটা বলতে লাগলো, আন্টি, আমি জানতাম না তোমার ছেলের সাথে এত সব কাণ্ড ঘটে যাবে। আমি বাসায় আসার পর থেকেই ওর সাথে যতবার দেখা হয়েছে ততবারই এরকম সব কাণ্ড ঘটেছে। বুঝে উঠতে পারিনি যে কখন তোমার ওই জুনিয়র ছেলেটাকে ভালোবেসে ফেলেছি, আর তোমার ছেলে এখন আমাকে রিজেক্ট করে দিচ্ছে। দেখো, একবার বিশ্বাস করা তো দূরে থাক, আবার থেকে ফিরেও দেখায় না। এত বিরক্ত নিয়ে আমি
বিয়েটা করতে চাই না। তোমার ছেলে যেখানে বিয়ে করতেই চায় না, যাই হোক, ও যেখানে বিয়ে করতে চায় ওকে সেখানেই বিয়ে দিয়ে দাও। তুমি কান্নাকাটি করো না মামুনি, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমরা বুঝিয়ে বললেই ঈশান বিয়েটা করে নেবে। না আন্টি, যে নিজে বুঝতে চায় না তাকে অন্য কেউ জোর করে বোঝালে সে বুঝতে পারবে না। এসবের কোনো দরকার নেই। খামোখা জেনে শুনে জোর করে কারো লাইফে গিয়ে বোঝা হয়ে থাকার চেয়ে বিয়েটা না করাই ভালো। আম্মু চুপ করে রইল। এবার মিশমি ওর আব্বু আম্মুকে বলতে লাগলো, আব্বু আম্মু, একটা সম্পর্ক আছে, সেটাই না হয় থাক। আর অন্য কোনো সম্পর্কের দরকার নেই। যাকে নিয়ে এত কিছু, সে যখন চাইছে না, তাহলে জোর করে এসব করার কোনো দরকার নেই। দয়া করে তোমরা এইসব বিষয় নিয়ে আমার আর কথা বলো না। ওরা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন আছে, সেটাই থাক। আর কোনো আত্মীয়তা ছড়ানোর চেষ্টা করো না। মিশমি মেয়েটা কান্না করতে করতে দৌড়ে রুমের দিকে চলে গেল। অন্যদিকে ঈশান সেখানেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর যখন মনে হতে লাগলো আজকে আব্বু আম্মুর কথাটা শুনলো না, আপু রাগ করলো, আবারও সবাই ঈশানকে বোঝাতে লাগলো। তখন ঈশান কি বলবে ভেবে পাচ্ছিল না। 1 ঘন্টা সবাই মিলে ছেলেটাকে বোঝানোর পর তখন ঈশান সবাইকে বলল ও বিয়েতে রাজি হওয়াতে আপু যে এত বেশি খুশি হবে ঈশান সেটা ভাবতেও পারেনি। মেয়েটা ওর জন্য কান্নাকাটি করছে, এটা ভেবেই কেমন যেন লাগছে। শেষে আপু জোর করে ঈশানকে মিশমির রুমে পাঠালো। ঈশান অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলেও মেয়েটাকে রুমে পেল না। তারপর রুমে ঢুকে বুঝতে পারলো ব্যালকানিতে কেউ দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবার ঈশান মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালো আর একটু গলা খাকারি দিতেই মেয়েটা কেমন নড়ে চড়ে উঠল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, মিসমি, সেদিনের মতো না অনুমতি নিয়েই আপনার রুমে প্রবেশ করেছি। এর জন্য যা শাস্তি দেওয়ার তা দিতে পারেন। মিশমি কিছু বলল না। ওর থেকে দূরে সরে যেতে নিলেই ঈশান মেয়েটার একটা হাতের উপর হাত রাখলো। মেয়েটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান আবারও বলতে লাগলো, এত কিছুর পরে সবাই যখন রাজি করালো আর আমিও বিয়েটা সপ্তাহখানেকের মধ্যে করে নিতে চাইলাম, কিন্তু ম্যাডাম সেটা চাইছে না। যে মেয়েটা আমাকে ভালোবাসে, এখন যদি সামান্য একটা কারণে সে আমার থেকে দূরে সরে যেতে চায়, তাহলে আর কি বলার থাকতে পারে। মিশমি কোনো কথা বলল না। এবার ঈশান ওর হাতটা জোর করে ধরলে মেয়েটার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঠিক আছে, আমি যেহেতু পিচ্ছি, আমার বিয়ের বয়স হয়নি, তাহলে আমি সবাইকে গিয়ে বলে দিই যে আপুর সিনিয়র ননদ আমাকে বিয়ে করতে চাইছে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ম্যাডাম। ঈশান কথাটা বলে চলে যেতে গেলে এবার মিশমি রেগে বলতে লাগলো, হ্যাঁ যাবই তো, আমি তো ভালো মেয়ে না। ভালো মেয়েকে গিয়ে খুঁজে নাও না, যাও। প্রথম দিনেই ওইরকম একটা সিন ক্রিয়েট করলাম, তারপরে 1000বার সরি বলেছি, তারপরেও কি মাফ করলে? একবারও তো করনি। ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও করেছিলাম, তাই 1000বার সরি বলেছিলাম। নাহলে তোমাকে সরি বলতে কে যাবে? যখন আম্মুর কাছ থেকে শুনলাম তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, তখনই ভাবলাম যে সবটা ঠিক করে নেব। সেই জন্য ওনাকে বারবার বলেছিলাম ওই মেয়েটা যেন আশেপাশে না আসে। উনি আমার কোনো কথাই শুনলেন না, উনি বারবার খালি আমাকে ভুলই বুঝে গেলেন। সেদিন ভুলটা কি আমি বুঝেছিলাম নাকি আপনি বুঝেছিলেন ম্যাডাম? আমি কি জানতাম নাকি ওইরকম কিছু হয়নি? বারবার বারণ করার পরেও কেন ওই মেয়েটাকে বিয়ে হিসেবে নিতে হবে? আমার ভালোবাসার মানুষটার পাশে যদি অন্য কাউকে দেখি তখন খারাপ লাগবে না? আর ওরকম করে দেখলে মেয়ে মানুষের সেটা সহ্য হবে? সব কিছু বুঝে ওঠার আগে এরকম একটা ঘটনা ঘটলে যে কেউ অবিশ্বাস করতে বাধ্য হবে। সেজন্যই সবটা দেখিয়ে দিয়েছিলাম যেন আমাকে আর অবিশ্বাস না হয়। তাহলে চলে গেছিলে কেন? যাকে এত অবিশ্বাস তাকে চোখের সামনে না দেখাই ভালো নাকি? আমি কি কখনো বলেছি তোমাকে এত অবিশ্বাস করি? এমন করে তুমি আমাকে দেখলে বিশ্বাস করতে পারবে? আগে হলে পারতাম, কিন্তু এখন পারবো না মনে হয়। কেন পারবে না? কারণ এখন তো আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা, আর আমি জানি আমার বউ, না মানে হবু বউ, সে আমাকে ভালোবাসে। এখন সত্য মিথ্যা তো বিয়ের পরই বোঝা যাবে। ঈশান এবার মেয়েটার কাঁধের উপর হাত রাখলো আর নিজের দিকে ফেরানোর চেষ্টা করলে মেয়েটা দাঁড়িয়ে রইল। তখন ও আবারও বলল, কি হলো, হবু বউ কি ফিরবে না আমার দিকে? না, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে তোমার দিকে ফিরে কি হবে? ও, তাহলে চলে যাই। আর কি করবো বলেন? যে বিয়ে করতে চায় না তাকে খামাখা জোর করার কোনো মানেই হয় না।
আপনি আব্বা মোর পছন্দে বিয়ে করে নেন। আমিও আপুকে গিয়ে বলি তার ননদ রাজি হচ্ছে না। এত রাগ নিয়ে কেউ সংসার করতে পারে না। তার সাথে সংসার করার ইচ্ছাটাও আমার নেই যে এত রাগী। এবার ঈশান চলে আসতে গেলে মেয়েটা ওর একটা হাত ধরে ফেললো। তারপর বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, তা করবে কেন আমার সাথে? করবে তো রিয়ার সাথে, তাই না? রিয়া তো খুব বেশি আদর করে। এই তো আবারও সব আজে বাজে কথা। এইসব শুনলে কিন্তু মেজাজটা খারাপ হয় ম্যাডাম। তাহলে চলে যাচ্ছ কেন আমাকে রেখে? আপনি তো আমার দিকে ফিরছেন না। আমি ভাবলাম যে হবু বউটাকে একটু আদর করব, একটু রোমান্স করব, তার সাথে সেদিন ওখানে যেটা হয়নি আজকে এখানে সেটা হোক। কিন্তু বউ তো আমার দিকে তাকাচ্ছেই না। ঈশান মিশমির হাতটা ছাড়িয়ে নিয়ে তারপর কথাগুলো বলতেই এবার মেয়েটা ঝড়ের গতিতে ঘুরে এসে বুকে আছড়ে পড়ল। মিশমিকে ঈশানকে জড়িয়ে ধরে কেমন কেঁদে উঠল। তখন ঈশান আলতো করে ওর মাথায় এক হাত রেখে থুতনিতে মাথা ঠেকাতেই মেয়েটা ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শার্টটা খুব শক্ত করে দু হাতে খামচে ধরে বলতে লাগলো, কোথাও যাবে না তুমি। আর আর ওই রিয়া যেন আশেপাশেও না দেখি তোমার। আমি মানতে পারি না এগুলো। আমার আমার হাজব্যান্ড তো আর 10 জনের মতো হবে না, সবার থেকে আলাদা হবে। আমি সেটাই চেয়েছিলাম, আর তুমি সেই একজন। তাই তাই বলে ওর পাশে যাবে না। দরকার হলে আমি তোমার বিয়ে হয়ে থাকবো। এ মা, সে কি কথা? এত বড় লোকের মেয়ে কিনা হবে আমার বিয়ে? এসব কি মেনে নেওয়া যায় বলো? আচ্ছা ঠিক আছে, ওর আশেপাশে যাব না। এমন সুন্দরী একটা বউ থাকলে কি আর অন্য কারো দিকে তাকাতে হবে বউ? মিশমি ঈশানের বুকের মধ্যে মুখ গুজে বলতে লাগলো, কেউ মানুক বা না মানুক, আমি মানতে পারবো না। আমার হাজব্যান্ডের পাশে অন্য কেউ থাকবে না। আচ্ছা বুঝতে পারলাম, এখন তাকাও আমার দিকে। এত কান্না কেন করছো তুমি? হ্যাঁ, উনি আমাকে বিয়ে করবে না আর আমি কান্না করবো না, তাই না? মেয়েটার নাক টানতে টানতে কথা বলল, যার জন্য ঈশান ফিক করে হেসে দিয়ে তারপর ওকে জোর করে ছাড়ালো। মিশমি কান্না করে চোখ মুখ ফুলে ফেলেছে। ঈশানও চোখের পানি মুছে দিতেই মেয়েটা আর শার্টের কলার খামচে ধরল। ঈশান খেয়াল করলো মিশমির ঠোঁট জোড়া কাঁপছে। ঈশান মেয়েটার মুখের পাশে হাত রেখে তারপর মুখের কাছে মুখটা আনতেই মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মিশমির পুরো শরীরটা কেমন কাঁপছে। ঈশান এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরে আর এক হাত মুখের পাশে রাখতেই মেয়েটা বুকের ওঠানামাটা ঘন ঘন হতে লাগলো। ঈশান আলতো করে ওর গালে একটা চুমু দিতেই মেয়েটা এক হাতে ঈশানের এক হাত চুল আঁকড়ে ধরল। তারপর নিজে থেকেই মেয়েটার কোলে মেয়েটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলালো। ঈশানের স্পর্শে মিশমির কান্নাটা থেমে গেল। মেয়েটা ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। মিনিট 5 পরেই ঈশান মিশমির ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর ঘাড়ে গলায় নাক ডোবাতেই মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। এমন করেই মিনিট 5 যেতেই দরজায় টোকা পড়ার শব্দে দুজনকে ছেড়ে দিল। মিশমি লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান কিছুটা বিরক্ত হলেও একটু মুচকি হেসে চুলে হাত বোলালো। ভালো থাকুক, ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।